আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটাও এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলি, তার একটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য। শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষে যখন তারা গাড়ি বহর নাজরুদ্দিন পাটোয়ারি এবং সাদিক ভাই গাড়ি বহর যখন আমরা সদর থেকে বের করার চেষ্টা করি, তখন সন্ত্রাসী বাহিনী আমাদের উপর নির্মমভাবে হামলা করে এবং আমরা কোনো প্রতিরোধ করিনি। আমরা শুধু তাদেরকে নিরাপদে বের করতে চেয়েছিলাম সদর থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ এ বস, ম্যান ইজ এ বস। ও আজকে আলিফ ওর চোখ তুলে নেওয়া হয়েছে, এটার প্রতিবাদে ও নিজের চোখই আজকে একটা ব্যান্ডেজ করে রেখেছিল। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, দয়া করে শেষ অবধি ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। প্রিয় দর্শক, এবারে এক অভিনব কায়দায় ভিন্ন মাত্রায় প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছে দেশ জুড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি হঠাৎ করে এক চোখে ব্যান্ডেজ লাগিয়ে হাজির হয়েছে এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছে। তিনি জানান যে যেই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, সেই আলিফকে দেখে আসার পরে তার পক্ষ নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি এক চোখে ব্যান্ডেজ লাগিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারির এটাই ছিল সেরা প্রতিবাদ। অনেকে বলাবলি করছে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, তবে প্রতিবাদের ভাষা সত্যিই প্রশংসনীয়। নাসিরউদ্দিন পাটোয়ারির সাহস আছে বলতেই হয়। তিনি পুরোটাই একটা কলিজা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ভিডিওটা দেখি। দয়া করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, পরাণটা জড়িয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এরকম দেশপ্রেমিক নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতা ঘরে ঘরে দেখতে চাই আমরা। চলুন কথা না বাড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে ভিন্ন প্রক্রিয়ায় প্রতিবাদ জানালো, কেন তার প্রতিবাদের ভাষা দেখে মানুষ প্রশংসা করছে, সেটা দেখি তারপরে কথা বলি। আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটাও এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলি, তার একটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য, যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চার তারা নিয়ে আসলে এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। আপনারা জানেন আমাদের 2026-এ এসে যে লড়াইটি, এক নাম্বার হলো বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছে যে গণভোটের
সেখানে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, সেটা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি 2টা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একটা ভোটে নয়। ফলত একটা ভোট মানবেন, আরেকটা ভোট যদি না মানেন তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলবো। এই জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে, যেহেতু জনগণ রায় দিয়েছে, এই জনগণ 2026 যে রায় দিয়েছে, 1971 সালের আগেও এরকম একটা রায় দিয়েছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমাদের ভাত রুটি রুজি কেড়ে নেওয়ার অনেকে চেষ্টা করছে। সে রায়কে, জনগণের যে রায়টা আছে সেটাকে শ্রদ্ধা জানানো হয়নি, ফলত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরও জনগণ অনেক রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করা হয় নাই। 90-এ 3 দল মিলে একটা রূপরেখা চূড়ান্ত করেছিল, সেই চূড়ান্ত রেখাটাও বাস্তবায়ন করা হয় নাই। ফলত শেখ হাসিনা 17 বছর বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা চালিয়ে দিতে পেরেছিল। এবং সেখানে 90-এর যে আন্দোলনটা হয়েছিল, যদি 3 দলীয় রূপরেখাটা বাস্তবায়ন করা হতো তাহলে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না, এবং আমাদের 1400 ভাইও শহীদ হইতো না, অসংখ্য মানুষের হাত পা চলে যেত না। এবং অবশ্যই বাংলাদেশে যেহেতু জনগণ 70% জুলাই সনদের পক্ষে রায় জানিয়েছে, আমরা তারেক রহমানকে বলবো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। 2 নম্বর, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হতে হবে। কেন হতে হবে? এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যাইতো তাহলে সংশোধন কমিটি তারা গঠন করতো না। যেহেতু তারা সংশোধন কমিটি গঠন করেছে, পার্লামেন্টে আমরা আরো কথা বলবো। যদি এটা পার্লামেন্টে চূড়ান্ত না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে যত শহীদ ফ্যামিলি রয়েছে এবং যতজন আহত রয়েছে তাদের আদালতে জুলাই সনদের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনারা জানেন আমাদের সার্বভৌমত্ব। এই গণ অভ্যুত্থানের পরে আরেকজন আমাদের বীর পুরুষ ছিলেন যিনি শহীদ হয়েছেন, শহীদ ওসমান হাদি। উনি বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলেছিলেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় এই মানুষটা বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 মাসে তার কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখি নাই, এবং ভবিষ্যতে দেখবো বলে আমরা আশা করি না তার থেকে। যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মানুষগুলোকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মন্ত্রণালয় ব্যবহার করে অনেক কারসাজি হয়েছিল। এখন আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, 1 মিনিটে শেষ করব। আওয়ামী লীগের যতগুলো লোক আমাদেরকে খুন করেছিল, আপনাদের সন্তানদেরকে, তারা হলো বাহিরে ঘোরাফেরা করে সবাই। পুলিশও নিশ্চুপ, বিভিন্ন দলও নিশ্চুপ। আমরা যখন কথা বলতে যাই তারা বলে যে চুপ করে থাকেন, নাইলে চোখ উপড়ে ফেলবো। বললাম যে ভাই কি হয়েছে, একটু রাতের বেলা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকগুলো সন্ত্রাসীর সাথে কারোর সাথে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকার বিনিময়ে ওসি এবং ওই জায়গায় যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারা ভাগ বটোয়ারা করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে। এখন তারা এসে আহতদেরকে হুমকি দিচ্ছে, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, সব করে ফেলবো। আপনাদেরকে দেয় নাই? তাহলে আপনাদের জীবনের নিরাপত্তা কোথায়? জীবনের যদি নিরাপত্তা না থাকে, প্রধানমন্ত্রী না দিতে পারে, তাহলে আমরা কি আবার সেই শহীদের খাতায় নাম লেখাবো, নাকি আমাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো বাংলাদেশে ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হলো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে এসে কান্নাকাটি করে। ওসি, উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহত যদি কেউ পরিচয় দেয়, শহীদ ফ্যামিলি যদি কেউ পরিচয় দেয়, মনে হচ্ছে যে পৃথিবীতে সে সবচেয়ে অচ্যুত। প্রশাসন কথা বলে না। আপনারা যে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, এখনো আপনাদের বিচার কিন্তু হয় নাই। প্রশাসনের মধ্যে অনেক খুনি আছেন এখনো লুকিয়ে। আবার এখনো আহতদেরকে হলো 2 বছর পরে সহ্য করতে পারেন না, শহীদ ফ্যামিলিদেরকে। আমরা বলবো যারা প্রশাসনে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য,
এবং যারা আহত শহীদ ফ্যামিলিকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আমরা ওদেরকে চিহ্নিত করার চেষ্টা চালাবো, কারণ ওরা হলো গুপ্ত আওয়ামী লীগ। প্রশাসনে গুপ্ত আওয়ামী লীগ না থাকলে তাহলে তারা শহীদ ফ্যামিলি এবং আহতদের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আপনারা আজকে এসেছেন, অনেকেই বলে আমি বিএনপির বিরোধিতা করি। আমার জীবনে আমি বিএনপির বিরোধিতা করতে যাই নাই। প্রথমটা শুরু হয়েছিল, আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শহীদদের প্রোগ্রামে গিয়ে এক শহীদ ফ্যামিলির বাবা উনি বক্তব্য দিলেন, ওনাকে 10 লাখ টাকা অফার করা হয়েছে ওই দলের শহীদ ক্যাটাগরিতে নাম লেখানোর জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো ওই দিন তারা একটা তালিকা প্রকাশ করে, তারা বলে যে বিএনপির হলো 447 জন বা 547 জন, এরকম একটা তালিকা প্রকাশ করে যে আমাদের দলীয় শহীদ হলো এতজন। আমি বাসায় এসে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি এই দাবিটা সত্য নয়। এরপর থেকে আমি এই জনযুদ্ধ শুরু করলাম, যারা বাংলাদেশের শহীদদেরকে দলীয় বানাইতে চায় তারা বাংলাদেশের শহীদদেরকে ধারণ করবেও না, আর জুলাই সনদকেও ধারণ করবে না, তাদের নামে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন অনেকে বলে যে চুপ করে যাবেন, হামলা চালাবো, মামলা দেব। তো আমার এতদিন 2টা কথা ছিল, হয়তো কবর অথবা জেল। গতকালকে আমিরে জামাত আরেকটা কথা স্মরণ করিয়ে দিলেন, যায় না গড় হইতে পারে। তো হয়তো বড় জেল অথবা ছোট জেল অথবা কবর, ওরা আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে ইনশাআল্লাহ। আপনাদের নেতৃত্বেই হবে। যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন 24-এ, আমরা আপনাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আছি। মাঠ ছাড়া যাবে না। জুলাই সনদ বাংলাদেশে হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, বিচার হবে, তারপরে আমরা বাসায় যাব। এর আগে 1 সেকেন্ডের জন্য আমরা বাসায় যাব না ইনশাআল্লাহ। রাজপথে সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। আর এখানেই লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দে। ফেরত দিতে পারবে? কোথায় থেকে দিবে? নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই মায়া কান্নাটা দেখতো না? আলিফকে হসপিটালে দেখতে যাইতো না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না? করেছে? যার চোখ থাকে সে অন্যকে চোখ দিতে পারে। আমরা সরকারকে বলবো, আলিফের চোখ ফেরত দিন। আমরা বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। বাংলাদেশে আপনারা যা করছেন পুরো বাংলাদেশে, এটা আইন শৃঙ্খলা আপনাদের হাতে তুলে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যদি আইনের রক্ষক নাকি বক্ষক, এটা আমরা আপনাকে প্রশ্ন তুলতে চাই। পুরো বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, এস আলমের পিছনে ঘোরাঘুরি না করে যারা আহত ভাই হয়েছে তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেন। যারা খুন করেছে যে ব্যবসায়ী, আপনি তাকে নিরাপত্তা দেন। আর যে খুনি তাকে ছেড়ে দিয়েছেন, সে আইসা হলো আহতদের ধমক দেয়। এই হলো আপনার নতুন বাংলাদেশ, এই হলো নতুন সংবিধান। আমরা চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। এই পরিবর্তনের যাত্রায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করব, আপনাদের আন্ডারে কাজ করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষে যখন তারা গাড়ি বহর নাজারুদ্দিন পাটোয়ারি এবং সাজিদ ভাই গাড়ি বহর যখন আমরা শুরু থেকে বের করার চেষ্টা করি, তখন সন্ত্রাসী বাহিনী আমাদের উপর নির্মমভাবে হামলা করে এবং আমরা কোনো প্রতিরোধ করিনি। আমরা শুধু তাদেরকে নিরাপদে বের করতে চেয়েছিলাম সেখান থেকে। তারপর আমাদের উপর নির্মমভাবে হামলা করা হয়েছে, আমাদেরকে পেটানো হয়েছে, আমার চোখে আঘাত করা হয়েছে, আমার ভাইদেরকে হাতে পিঠে লাঠি চার্জ করা হয়েছে। আমরা তাদেরকে আঘাত করতে যাইনি, আমরা তাদের প্রতিরোধ করিনি। আমাদের শৃঙ্খলা বাহিনী ছিল, আমরা তেমন কিছু করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আপনারা এতক্ষণ যার কথা শুনলেন, সে আপনাদের সন্তান না, সে একটা সাধারণ ঘরের খেটে খাওয়া ঘরের ছেলে, যে জুলাইতে রাজপথে নেমেছিল। তার বয়স 18, সে ইন্টার সেকেন্ড ইয়ার করে, হবিগঞ্জে থাকে, ছাত্র শক্তির রাজনীতি করে। তার দোষ ছিল যেটা আপনারা শুনলেন, সে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ যারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদের গাড়ি ভোটটাকে নিরাপদে বের করে দিতে চেয়েছিল। কিন্তু আপনাদের দলের যারা সন্ত্রাসী বাহিনী আছে ছাত্র দলের, তারা তাকে সেটা করতে দেয়নি, বরং তার চোখে আঘাত করে কিরকম নৃশংস একটা ঘটনা ঘটেছে এবং তার চোখ প্রায় নষ্ট অবস্থা। এখন দেখেন এই ছেলের দায় কিন্তু আপনারা নেবেন না। আপনারা অনেক স্ট্যান্ডবাজি করছেন। কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবকে কোন স্কুলের বাচ্চারা হায়ালো দিচ্ছে, তাদের নিয়ে দেখা করতে যাচ্ছে। তো আপনাদের জীবনটা এরকমই। আপনারা 17 বছর ধরে রাজনৈতিক আপনাদের অনেক ব্যক্তিত্বের কাছে লন্ডনে ছিলেন, সালাউদ্দিন আহমেদ আপনি শিলংয়ে ছিলেন, কিন্তু আপনাদের সন্তানেরা কোনো রকম কিন্তু সাফার করেনি। তারা তাদের মতো করে সুন্দর
বিদেশে সুন্দর পড়াশোনা করে তাদের সেটেল একটা লাইফস্টাইল করে এখন এই যে ক্ষমতা পাওয়ার পরে তারা কেউ বিসিবি দখল করছে, কেউ অমুক দখল করছে। কিন্তু যে ছেলেরা, যে সন্তানরা রাজপথে থেকে জুলাইতে আপনাদের এই সুযোগটা করে দিল, আপনাদেরকে এই প্রধানমন্ত্রী বানাইলো, আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলো, সেটা তো আপনারা ভুলে গেলেন। ভুলে যায় আপনাদের এই যে নতুন করে 6 মাসের মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী গড়ে তুললেন, পুলিশদেরকে আবার আপনাদের নিজের দলীয় দলদাস বানাই ফেললেন। এবং আজকে দেখলাম আমাদের নারী নেতৃত্বের উপরে হাত দিলেন, আলো ট্রাক দিয়েছেন আপনারা, হাজার হাজার পুলিশ দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে 144 ধারা জারি করে হবিগঞ্জে ঢুকতে দেন। শুধুমাত্র এই ছেলেদের যে ঘটনা ঘটলো, এটা একটা মামলা করতে গিয়েছিল, সেটা আপনি করতে নেই। তারপর সব বাধা উপেক্ষা করে আমাদের নেতৃবৃন্দ গিয়েছে। আমরা চাই যে আপনারা দ্রুততম সময়ে এই যারা কালপিট যারা আছে তারা সবাই পরিচয় কিন্তু সবাই জানে। এই জিকে ঘোষের যারা অনুসারীরা আছে তাদের পরিচয় কালকেই সোশ্যাল মিডিয়া আছে। আপনারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে এই যদি কিন্তু বাদ দিয়ে যে হ্যাঁ ওই বলছে দেখে এটা বলছে এটা বলছে, মারামারি কখনোই কোনো সমাধান না। আপনি যদি রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারেন, বলেন যে আপনার রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সেই সাহস নেই, আপনি হচ্ছে গায়ে হাত তুলছেন, সন্ত্রাসী কার্যক্রম করছেন, পেটোয়া পুলিশ বাহিনী আবার আওয়ামী লীগের মতো করে ব্যবহার করছেন। আপনি 24 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীকে গ্রেফতার করবেন, অথবা বাংলাদেশে আপনাদের পরিণতি মানে আওয়ামী লীগের থেকেও খুব খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। যে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় সকল শক্তির একটা মিলন আমরা চাই, এই বিভাজনের রাজনীতি আমরা দেখতে চাই। কিন্তু আপনারা যদি এই রাজনীতিটাই করে থাকেন, তাহলে আপনাদের কোনো ছাড় পাবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ এ বস ম্যান, ইজ এ বস। ও আজকে আলিফ, জুলাই যোদ্ধা আলিফ, ওর চোখ তুলে নেওয়া হয়েছে। এটার প্রতিবাদে ও নিজের চোখে আজকে একটা ব্যান্ডেজ করে রেখেছিল। হোয়াট আ পাওয়ারফুল ম্যান ভাই, হোয়াট আ পাওয়ারফুল ম্যান। সি কি বলছে? পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তিক না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। এটা কিন্তু সত্যি। এই যে জুলাই সনদ যে বাস্তবায়িত হয় নাই, এটার জন্যই কিন্তু আজকে এইরকম রাহাজানি, এরকম পুলিশের হট্টাগোল এবং এইরকম আলিফের মতন মানুষগুলো চোখ হারাচ্ছে, হাত পা হারাচ্ছে, এখনো তাদের মারামারি করতে হইতেছে। যেই জুলাইয়ের জন্য আজকে এই সরকার, যে জুলাই হয়েছে দেখে আজকে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক খারাপ কিছু আছে, হ্যাঁ অনেক খারাপ জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যেগুলো বাস্তবায়ন হয় নাই, কিন্তু যে জুলাইয়ের জন্য আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়ায় আছি, সেই জুলাইকে আমরা কিভাবে করে অন্ধর মতন অদেখা করে দেই আমি বুঝি না। জুলাইটা তো এই যে জাস্ট 2 বছর আগে হয়েছিল, 2 বছর পরেই আমরা সব এইভাবে জাস্ট ভুলে গেছি, জাস্ট বুম ভুলে গেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ দ্য রিয়েল বস। ওর কোনো ভয় নাই, ওর কোনো মানে ওর কোনো এরকমই নাই যে ওকে কে মারবে, ওকে কে ধরবে। হাদির মতন ও হচ্ছে নেক্সট টার্গেট, জানেন। তবে এইরকম নাসিরউদ্দিন পাটোয়ারি আরো দরকার আমাদের বাংলাদেশে। কিছু কথা বেশি বলে, ওরা আসলে চুপ থেকে কাজ বেশি করা উচিত আমার মনে হয়। কিন্তু ওরা যদি আজকে না থাকতো, তাহলে কিন্তু আমরা ওই আগের জায়গায় পড়ে থাকতাম। ওই আগের জায়গাতেই পড়ে থাকতাম, যে জায়গাটা আসলে ভয়ঙ্কর একটা জায়গা, যে জায়গাটা আসলে আমরা থাকলে এতদিন আমরা নিজেরাই ভ্যানিশ হয়ে যেতাম। নাসিরউদ্দিন পাটোয়ারির এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, মানে চমৎকার একটা ব্যাপার হয়েছে। মানে ওকে এই জন্যই আমার এত ভালো লাগে। চুপ থেকে কিভাবে হুঙ্কার দিতে হয় এটাও ভালো জানে। বস্তা পচা পুরাতন রাজনীতিতে আর বাংলাদেশ ফিরে যাবে না, এটাই হচ্ছে বর্তমান 24 পরবর্তী সাধারণ নাগরিকদের, ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা। আমরা পুরানো রাজনীতিতে আর ফিরে যেতে দেব না এই দেশকে। কিন্তু ষড়যন্ত্র স্টিল চলমান। সরকার এখন পর্যন্ত বুঝতে সক্ষম নয় যে পূর্বের রাজনীতি করে আপনি হয়তো ক্ষমতায় একটু টিকে থাকার চেষ্টা করবেন, কিন্তু সেই ক্ষমতাটা যে এত পিছিল, যে কোনো মুহূর্তে সেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে, সেটা সম্পর্কে সরকার হয়তো অবগতও নয়। কিন্তু বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনে আর কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। স্পষ্ট বক্তব্য, কোনো দলকেই দেওয়া হবে না, বিএনপি না, শুধু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আর ফেসিবাদী আচরণ করবে আর গুনে গুনে প্রতিদিন মানুষ হত্যা করবে, নির্যাতন করবে, সেই রাজনীতি বাংলাদেশে আর ফেরত আনা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক অবলম্বন করুন। হয়তো নাচতে নাচতে কিছু কিছু জায়গায় ছাত্রদল, যুবদল বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে, এই যে নতুন তরুণদের দল, তাদের উপরে আক্রমণ করছে, ভাবছেন যে এটা তো সামান্য বিষয়, কোনো বিষয় নয়। আমার ভয় হচ্ছে কয়েকদিন পরে এমন কন্ট্রোলহীন হয়ে যাবেন যে আপনারা হয়তো আক্রমণ করবেন না, কিন্তু আক্রমণের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেমে যাবে এবং তারা এই দেশপ্রেমিক ছাত্র জনতার উপরে আক্রমণ করবে। তখন আপনি তাদেরকে কোন ছুতায় আক্রমণ করার ব্যক্তিদেরকে আটকাবেন? এরকম লাগামহীন চলাফেরা গত 2 দিনের মধ্যে যদি একটি দলের উপরে, তাদের কার্যক্রমের উপরে যে কোনো মূল্যে, আমি বারবার বলছি, ষড়যন্ত্র হলে তদন্ত করুন, বিদেশিরা কেউ করলে তদন্ত করুন, বিএনপির কেউ করলে, যুবদলের কেউ করলে, ছাত্র দলের কেউ করলে তদন্ত করুন। আর আপনাদের পরিকল্পনায় হয়ে থাকলে সেটা তো আপনারা ভালো করেই জানেন।
কিন্তু এই অবস্থায় বাংলাদেশকে ফেরত দেয়া আর হবে না। বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশকে নতুন আলোর পথ দেখাতেই হবে। সে যেই হোক তাকে কোনোভাবেই আর ওই সুযোগ দেয়া হবে না। আমি জানি না আপনার আশেপাশের পরামর্শক তো এখন রাশেদদের মতো গংরা, যে কারণে ওলট পালট খাওয়ার সম্ভাবনা আছে, যাদের 24 ঘন্টা বিরোধী মত নিয়ে আলোচনা, যেখানে আপনি দেশ গঠন করবেন মাত্র 6 মাস সময় পান নাই, এর মধ্যেই এই তালবাহনা অবস্থা হয়ে গেলে 16 বছর তো দূরের কথা, 5 বছর ক্ষমতায় কিভাবে থাকবেন সেই চিন্তাটা আপনাদের এখন থেকে গভীরভাবে করা উচিত। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সাধারণত হয় একটি সরকার পতনের ঠিক 6 মাস আগে আগে, মানে আন্দোলন জমে, হরতাল চলে, লং মার্চ চলে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে সরকার বেসামাল হয়ে যায়, তখন এরকম মাঝে মাঝে আক্রমণ করে তাকে নিয়ন্ত্রণে থাকতে হয়। কিন্তু আজকের 6 মাসের মধ্যে আপনাদের এমন কি হয়েছে যে বাংলাদেশের মাত্র সামান্য 10টা ছেলের একটা অনুষ্ঠানের পদযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সামান্য মানুষদেরকে আপনার প্রোটেকশন দিতে পারেন না, যেখানে যায় সেখানে গেলে আপনাদের উপরে আক্রমণ করতে হবে তাদের উপরে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই মেনে নিতে পারছি না। যারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে, নিশ্চিত থাকেন যারা কমেন্টস করছে, উৎসাহ দিচ্ছে, ওদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে, নিশ্চিত থাকেন এরা আপনাদের কল্যাণ চায় এমন কেউ নয়। এরা প্রত্যেকেই এমন হয়, এমনও হতে পারে আপনাদের পতন চায় খুব দ্রুত, আপনারা যাতে করে তাড়াতাড়ি সরকার থেকে পড়ে যেতে পারেন, সে কারণেও এরকম একটা গ্যাঞ্জাম লাগানোর জন্য আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। অতএব আপনার সতর্ক না হওয়ার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম আবারও 2-4 জায়গায় গাড়ি বহরে হামলা, এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি সে কারণেই বলছি পুরাতন রাজনীতিতে বাংলাদেশ আর ফেরত যাবে না। আজকে আমাদের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন মানুষ, যিনি প্রেসিডেন্ট হবেন বলে শুনতে পাচ্ছি, মন্ত্রী, তার মতো একজন মানুষ যদি আজকের বলতে বাধ্য হয় দেশের কোনো পরিবর্তনই হয় না এক্সেপ্ট তারেক রহমান, তার মানে কি তারেক রহমান তো শুধুমাত্র একটা গভর্নমেন্ট না, আপনি ছাড়া কারো পরিবর্তন হয় নাই স্বীকার করে নিয়েছে আমাদের মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তাহলে জুলাই পরবর্তী বাংলাদেশের পরিবর্তনটা হলোটা কি? কে পরিবর্তন হয়েছে? কার পরিবর্তন হয়েছে? পরিবর্তন না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আজকের এই জায়গায় আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আপনাদের একগুয়ামি আচরণের কারণে। আপনারা সংসদ সদস্য হওয়ার পরে প্রথমেই যখন সংসদে গিয়েছেন, ওই দিনই জুলাই সনদ এবং আপনার গণভোট এবং জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা সম্পূর্ণ মাটির সাথে মিলিয়ে দিয়েছেন। আপনাদের সালাউদ্দিন সাহেব কথায় কথায় সংবিধান বলতে বলতে সংবিধানই ভুলে গিয়েছে, আইন কানুনে ভুলে গিয়েছে। এখন আপনারা ব্যস্ত আছেন বিরোধী মত দমনের জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি এরকম যদি চলমান থাকে আপনাদেরকে সাপোর্ট বাংলার জনগণ করবে না। আর এখন যদি সতর্ক হতে পারেন, হয়তো পথ পরিষ্কার থাকবে, কিছুদিনের জন্য হলেও ভালোভাবে রাষ্ট্র চালাতে পারবেন। অতএব নিজেরাই নিজেদের জায়গা থেকে একটু অ্যানালাইজ করেন। জামাত বিরোধী দল, স্বাভাবিকভাবে সে বিরোধী রাজনীতি করবে, তার রাজনীতি বন্ধের কি আছে? বিরোধী মতের অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের মতো রাজনীতি করবে, বন্ধের কি আছে? তারা সংস্কার নিয়ে কথা বলবে, তারা আজকের জুলাই সনদ নিয়ে কথা বলবে, গণভোট নিয়ে কথা বলবে, এটা দোষের কিছু নেই। আপনারা পারলে এগুলো বাস্তবায়ন করেন, না পারলে জাতির কাছে ক্ষমা চাইয়া আপনারা তাদেরকে ভিন্ন কি শুনাইতে চান শুনান। কিন্তু আমি বিশ্বাস করি আজকের যেভাবে আপনারা হাঁটছেন, প্রতিটা সেকেন্ড যেভাবে দেখছি, এভাবে চললে আমার ধারণা আপনারা খুব ভালো শান্তি করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনাকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম বলছে আপনি ভালো মানুষ, তাহলে আপনার ভালো মানুষটার পরিচয় দেওয়ার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ করেন, জাতির বিভাজন করিয়েন না। আজকের প্রমাণ করুন যে আপনারা জনগণের পক্ষে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, 69% জনগণ ভোট দিয়েছে গণভোটের পক্ষে। আপনারা সেই রায় বাস্তবায়ন করুন, সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল হচ্ছে বাচ্চা ছেলেরা কোথায় মিছিল করতেছে, কোথায় যাচ্ছে, আপনারা তাদেরকে থামানোর জন্য ব্যস্ত। অন্যদিকে পুলিশ হাহা করে তাকিয়ে আছে, গাড়ির উপরে আক্রমণ হয়, দেখে না? আমি তো বারবার এগুলোকে সন্দেহজনক মনে করি। কি উদ্দেশ্য আপনাদের আমি জানি না, আমার তো সন্দেহ হয় এগুলো পরিকল্পিত উপায়ও ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হতে পারে। না হয় কোনো সরকার 6 মাসের সরকার কারো উপরে আক্রমণ করে, এটা আমার বুঝে আসে না। কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জীবিত থাকতেও এরকম মৃত্যু লাশ হয়ে যায়, এটা আমার বিবেচনায় আসে না। তারা কি মনে হয় গতকালকে কারো উপরে আক্রমণ হয়েছে, আজকে সেই একই ব্যক্তিদের উপরে আরেক জায়গায় আক্রমণ হবে? এটা কেমন আইন শৃঙ্খলা? তার মানে হচ্ছে আপনারা এটা পরিকল্পিতভাবেই হয়তো ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য করে থাকতে পারেন। যে উদ্দেশ্যেই করুন, সময় কিন্তু মাত্র 6 মাস পেয়েছেন মাত্র, তাতেই যদি শরীর কর্দমক্ত ঘামাইয়া যান, তাহলে আগামী 4.5 বছর কি দিয়ে চলবেন? মাননীয় প্রধানমন্ত্রী, অতএব আসুন, আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই 5 বছর অন্তত কথা না বলে থাকা যায় কিনা। আমরাই তো, আপনি ক্ষমতায়, আর একজন বিরোধী দলে, এই তো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমরা একে অপরের ক্ষমতা হস্তান্তর হোক, সেই দিকে ভদ্র রাজনীতিতে যেতে চেয়েছিলাম, আমিও সেটাই চাই। কিন্তু চুপ করে আর কতক্ষণ বসে থাকা যায়? একটা ছেলের চক্ষু হানি হয়ে যায়, চোখ উপড়ে ফেলতে হবে, এমন কি অপরাধ করেছে? 18 বছরের আলিফ
তার চক্ষুটাকে শেষ করে দিলেন। এভাবে করে বাংলাদেশ চলতে পারে না। আইন প্রশাসন আছে, এটা বোঝাই যায় না। এখন সমালোচনা করলে বলবেন ভালো চায় না। আরে ভালো করেন, ভালো কে চাক কি না চাক, জনগণ তো দেখবে যে আপনারা যা করছেন সেটার বিরোধী মতের মানুষরা মিথ্যাচার করছে, জনগণ দেখবে। কিন্তু আপনারা এখন যেটা করছেন সেটাও তো জনগণ দেখছে, জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। অতএব আসুন, বস্তা পচা পুরানো রাজনীতির দিকে যারা যেতে চান ভাবছেন, কোনো সুযোগ নেই। এভাবেই কিন্তু হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। এভাবেই আগামীতে আপনাদের কিংবা অন্য যে কোনো ফেসিবাদী শক্তি হয়ে ওঠা ব্যক্তিদের পতন হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি চাই আর কোন সরকারের ওরকম পালিয়ে যেতে না হয়। বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। সে কারণে আজকের আপনাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমার এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। টাইটেলে দিছি পাটোয়ারির 6 দিন। পাটোয়ারির 6 দিন কেন দিছি বুঝতে পারছেন? এই যে বিগত 6টা দিন যে গেল, সেই যে আপনার হবিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, বাহুবল, তারপরে জাফলং, কানাইঘাট, এই যে জায়গাগুলোতে পাটোয়ারি 6 দিন যে কার্যকলাপ করলো, পাটোয়ারির বিরুদ্ধে যে সমস্ত হামলা হইলো, এবং এগুলো নিয়ে কোনো মামলা টামলা কিছুই হইলো না। মানে বাংলাদেশের বিগত 6 দিন আলোচনার বিষয়বস্তুই ছিল পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান, দেখবেন পাটোয়ারি কি গালি দিছে, পাটোয়ারি কি কোথায় মারছে, পাটোয়ারি কি বলছে, পাটোয়ারি সম্পর্কে কি বলছে, পাটোয়ারিকে মারতে হবে, পাটোয়ারিকে ধরতে হবে, পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অলরেডি কিন্তু আপনার অবৈধ ঘোষণা করে দিছে। মানে পাটোয়ারি নারায়ণগঞ্জে যাইতে পারবে না। এই পাটোয়ারি ছাড়া কোনো আলোচনাই ছিল না বিগত 6 দিন। মানে আজকে হবে কিনা জানি না নতুন কোন আলোচনা। নতুন কোন আলোচনার তো বিস্তর সাবজেক্ট আছে বাংলাদেশে, কিন্তু কোনো টক শোতে যায়, কোনো মিডিয়াতে যায় কেউ অন্য কোনো আলোচনা করতেছে না। আপনারা খেয়াল করে দেখেন, সমস্ত টক শোতেই পাটোয়ারির পক্ষে বিপক্ষে আলোচনা। মানে পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। মানে এই 6টা দিন পুরো বাংলাদেশ পাটোয়ারি বলে কিরা ফেলাইছে। পাটোয়ারি ছাড়া কি কোনো সাবজেক্ট নাই বাংলাদেশে? কত সাবজেক্ট আছে ভাই। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো হচ্ছে না। এই 6 দিনে হয় নাই, কয়টা খবর পাইছেন বলেন? কয়টা খবর পাইছেন? পার নাই। এই ফেসবুকটা খুললেই দেখবেন পাটোয়ারি অমুক জায়গায় ব্যান করছে, পাটোয়ারি অমুক গালি দিছে, পাটোয়ারি অমুক জায়গায় ব্যান হয়ে গেছে, পাটোয়ারির কি হবে। আর পাটোয়ারিও তার মতোই চলতেছে। কদিন আগে বললো না 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 আমি আর কোনো কথা বলবো না, তারপরে যখনই তার আবার মারলো জয়িতাতে, তার হাতের মধ্যে রক্ত লাগলো, সে আবার তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিল। ভাই এটা এদের ক্যারেক্টার, বুঝতে পারছেন? এটা এদের ক্যারেক্টার। এরা এরকমই। যদি ওই মাইকটা না খাইতো হয়তো বা 2 দিন 3 দিন চুপ থাকতো, কিন্তু মাইকটা খাওয়ার পরে সে আবার গর্জে উঠছে। অনেকে পাটোয়ারি সম্পর্কে বলেন যে পাটোয়ারি অসভ্য, পাটোয়ারি অসভ্য কথাবার্তা বলে। ভাই অসভ্য কথাবার্তা তো আমি আগের ভিডিওতেও বলছি। কম মানুষ বলছে জিয়াউর রহমান সম্পর্কে, খালেদা বেগম সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে। কই কারো তো পিটানো দূরের কথা, একটা প্রতিবাদও তো কোথাও করতে পারেন না আপনারা। আজকে করতেছেন। পাটোয়ারি এমন কি বলছে? পাটোয়ারি বলছে প্রধানমন্ত্রী প্রেম করে বেড়াচ্ছে, উনি ছাতি দিয়ে বউ নিয়ে দিকে ওদিকে ঘুরে বেড়ায়। আপনারা অনেকেই বলতেছেন, এবং রাশেদও বলছে দেখলাম যে পাটোয়ারি নাকি জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি করছে। কিন্তু আমরা ভাই কোনোদিন জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি পাটোয়ারির কাছ থেকে শুনি নাই। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি সে করে। প্রধানমন্ত্রীকে যে ভাষায়, বর্তমান প্রধানমন্ত্রীকে যে ভাষায় অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের যে ভাষায় বলছে, ওই ভাষাই তো আমি বলতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি, মতামত আপনারা জানাবেন। আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা কি বলতে চান? আপনাদের অভিব্যক্তি কি থাকবে? চোখে ব্যান্ডেজ লাগিয়ে হাজির হয়ে যে কথা বলল, যেইভাবে বা যেই ধরনের তিনি প্রতিবাদ জানালেন, এই প্রতিবাদের ভাষা এরকমই হওয়া উচিত। ইন্টেলিজেন্ট পার্সন যদি কেউ থেকে থাকে, আমি মনে করি এনসিপিতে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে। তার সাহস দেখে অবাক হচ্ছে দিনের পর দিন। কাউকেই বাদ দেননি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের তিনি কড়া সমালোচনা করেছে। অন্যায় দেখলে রুখে দাঁড়িয়েছে, সত্য কথা বলেছে এবং কঠোর প্রতিবাদ করেছে। বরাবরই দেখেছি তিনি লাগামহীন, অন্যায় দেখলে সহ্য করতে পারে না, তিনি সত্য কথা বলে ফেলে। নাসিরউদ্দিন পাটোয়ারি কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে? নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের এই ভিডিওটা দেখে আপনারা কি বলতে চান? নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে প্রতিবাদ জানালো, এই প্রতিবাদের ভাষাকে নিয়ে আপনারা কি বলবেন সেটি অবশ্যই কমেন্টে ব্যক্ত করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখার অনুরোধ জানাবো, যাতে সবার আগে সকল ভিডিও আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।